ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। ঈদের আনন্দ প্রত্যেকটা মানুষের জীবনে যে সমানভাবে আসে তা কিন্তু না। কেউ বা হারিয়েছে মা বাবা, কেউ বা হারিয়েছে সন্তান, আবার কেউ বা আপনজনকে নিয়ে ঈদের খুশিতে মেতে উঠেছে। পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগ শুরু করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরা অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কার ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ব্লগটি শুরু করেছিলাম ঈদের আগের দিন থেকে। ঈদের আগের দিনে কিন্তু গরু জবাই করা হয়েছে, ওখান থেকে আমার শ্বশুর মাংস নিয়ে এসেছে। তো সেই মাংসগুলো প্রসেসিং করে রাখছি। মাংস আনার পরে যখন ঢালছিলাম আর কাটাকাটি করছিলাম, তখন আমার বাবা বলছিল এটা যে ঈদ উল ফিতর সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোরবানির ঈদ। কারণ হচ্ছে আমার শ্বশুর 12.5 কেজি মাংস এনেছে আর 6 কেজি ভুড়ি এনেছে, যেটা দেখে মনে হচ্ছিল এটা কোরবানির ঈদ। কাজের ব্যস্ততা এত বেশি, তো বিকেলে কিন্তু মাংস কাটাকাটি শেষ করে আমি আর আমার শাশুড়ি মিলে কিন্তু মাংসটা কাটতে বসেছিলাম। তারপরে যে আমরা ইফতার করেছি ওই অংশটা কিন্তু আর ভিডিও করা হয়নি। এটা কিন্তু ইফতারের পরে রুবামা এখানে মেহেদি দিচ্ছিল, একটু ভিডিও করে নিলাম। তো ইফতারের পরে যখন 7:30 বাজে তখন কিন্তু আমি ভুড়ি প্রসেসিংয়ের কাজে চলে এসেছি। ইফতারের আগে কোনোভাবে এই ভুড়িটা প্রসেসিং করা সম্ভব ছিল না, কারণ সময় একদমই কম ছিল। তাড়াহুড়ো করে আমরা শুধু ইফতারটা করেছি। ইফতারের পরে একটুক্ষণ রেস্ট নিয়েছিলাম। তো রেস্ট নেওয়ার পরে তারপরে কিন্তু আমি ভুড়ি প্রসেসিং করতে চলে এসেছি। তো আমার বিয়ের পর থেকে কিন্তু আমার শ্বশুরবাড়িতে ভুড়ি প্রসেসিংয়ের কাজটা আমিই করে থাকি। কোরবানির ঈদে হোক বা এমনি যখন কিনে আনা হয় তখন কিন্তু ভুড়ি প্রসেসিংটা আমি করে থাকি। তো এখানে 6 কেজি ভুড়ি ছিল। আমি কিন্তু সাদা যে অংশটা সেটা আলাদা করে নিয়েছি আর কালো অংশগুলো আলাদা করে নিয়েছি। এখানে আমার শাশুড়ি গরম পানি করে দিয়েছিল। তো এখানে কিন্তু শুধু যে আমি একা একা কাজ করছিলাম তা কিন্তু না। আমি একাই কাজ করছিলাম এটা ঠিক, কিন্তু আমার আশেপাশে আমার শাশুড়ি, আমার বাবা, আমার চাচি শাশুড়ি, তারপরে হচ্ছে আমার ননদ, ওরা কিন্তু ঘোরাঘুরি করছিল, গল্প করছিল। তো কাজ করতে যে খুব একটা বোর ফিল সেটা কিন্তু করছিলাম না, খুব ভালো লাগছিল। কারণ আমি কাজ করছিলাম, ওরা আমার চারপাশে বসে গল্প করছিল। এটা কিন্তু আমার খুব ভালো লাগছিল। এখানে কিন্তু আমার চাচা শ্বশুরও এসেছিল একজন, উনিও কিন্তু অনেক গল্প করছিল। তো আসলে এই যে ঈদের মধ্যে এই যে সবাই একত্র হয়ে গল্প গুজব কাজ করা, এটা কিন্তু খুব ভালো লাগে, যার কারণে আসলে ওভাবে কিন্তু ভিডিও করাও সম্ভব হয় না, ভিডিও আপলোড দেওয়া সম্ভব হয় না। আসলে ভিডিও আপলোড করা, ভিডিও করার অনেক সময় পাওয়া যাবে। এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো সবার সাথে একসাথে বসে গল্প করা, এটা কিন্তু আর হয়ে ওঠে না, পাওয়া যায় না। আবার এই সুন্দর মুহূর্তগুলো যদি ক্যামেরা বন্দি করতে যাই তাহলেও কিন্তু দেখা যায় যে ওই আনন্দটা আর খুঁজে পাওয়া যায় না, কারণ মনোযোগটাই থাকে ভিডিওর দিকে। তো এখানে কিন্তু আমি ভুড়িগুলো খুব সুন্দর করে প্রসেসিং করে নিয়েছি। তারপরে কিন্তু এই যে ভুড়িটা আমি কেটে নিয়েছি, এটা কিন্তু ঈদের দিন সকালে ছিল। ঈদের দিন খুব সকালে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে কিন্তু আমি আমার এই কাজে চলে গিয়েছিলাম ভুড়ি কাটতে। কারণ এটা যদি দেরি করি, যে দেরিতে কাটবো, তাহলে কিন্তু আর ওভাবে সময় পাবো না। আমি কখনো কাজ ফেলে রাখি না, যত দ্রুত সম্ভব কাজটা করে নেওয়ার চেষ্টা করি, এতে করে অনেকটা সময় কিন্তু পাওয়া যায়। তো আমি ওদিক দিয়ে কিন্তু ভুড়ি কেটে বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে ঘরে নিয়ে এসেছি। আর এদিকে কিন্তু মা ঈদের দিনের সকালের যে রান্নাটা, সেমাই পায়েস এগুলো রান্না করছিল। তো 2 ধরনের সেমাই কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখানে পায়েসটা রান্না করছিল। রোজার পরে কিন্তু ঈদের দিন সকালে খুব বেশি খাবার খাওয়া সেটা কিন্তু যায় না, আর বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু একদমই অত বেশি খাওয়া যায় না, যার কারণে মাকে বলি সবসময়ই ঈদের দিনে অল্প অল্প মিষ্টি জাতীয় জিনিস যাতে রান্না করে। তো এখানে কিন্তু রুবামার বাবা, আমার শ্বশুর একটু করে মিষ্টি মুখ করে নিয়েছে, তারপরে কিন্তু গোসল করে মাঠের নামাজের জন্য রেডি হচ্ছে। তো আমি কিন্তু জায়নামাজ, তারপরে পায়জামা পাঞ্জাবি আমার শ্বশুর রুবামার বাবাকে বের করে দিচ্ছিলাম। মাঠের নামাজ শেষ করে আসার পরে আমি কিন্তু রুবামার বাবার কাছে সালামি চাচ্ছিলাম। তো রুবামার বাবা আমাকে জিজ্ঞেস করছিল কত টাকা সালামি দিতে হবে। তো আমি বলছিলাম সালামি কি আমি চেয়ে নিব নাকি, যদি চাই তাহলে তো অনেক বেশি যাব। তো রুবামার বাবা কিন্তু আমাকে সালামি দিচ্ছিল, দেখেন কত টাকা সালামি। সে কিন্তু আমাকে সালামি দেওয়ার আগে বলেছিল যে আমি 500 টাকা দিতে পারি বা 1000 টাকাও দিতে পারি, কিন্তু সেটা ভিডিওর পরে আমাকে রিটার্ন দিতে হবে। তো আমি বলছিলাম থাক, তোমার সালামি আর লাগবে না। তো তখন কিন্তু আমি রুবামার বাবাকে বলেছিলাম এটা কিন্তু আমি ভিডিওতে বলে দিব যে তুমি আমাকে সালামি দিয়ে সেটা আবার রিটার্ন নিয়ে নিয়েছো। তো যার জন্য রুবামার বাবা আমাকে 50 টাকা সালামি দিয়েছিল। তো যাই হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক আর 5000 হোক, সালামি তো সালামি, যেটা দিয়েছে সেটাই ভালো। তো এখানে কিন্তু তারপরে আমি পোলাওয়ের জন্য পোলাওয়ের চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে রাইস কুকারে কিন্তু আগে থেকেই পানি গরম করা ছিল। তারপরে কিন্তু ভাজা পোলাওয়ের চালটা দিয়ে আমি কিন্তু পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। উপরে কিছু পরিমাণ কিশমিশ দিয়েছিলাম। আর এখানে মাটির চুলায় মা কিন্তু মাংস রান্না করছিল। বাইরে মাটির চুলায় শুধু মাংসটাই রান্না হচ্ছিল, আর বাদবাকি রান্নাগুলো কিন্তু আমি ঘরের গ্যাসের চুলায় করে নিয়েছি।
মাকে কিন্তু আমি বলছিলাম মাংসের তুলনায় মা আপনার পাতিলটা ছোট হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু এই যে ডিমের কোরমা করে নিচ্ছিলাম। তো ডিমের কোরমা, কলিজা ভুনা এগুলো করে নেওয়ার পরে মাংসের ভিতরে প্রচুর পরিমাণে চর্বি ছিল। তো চর্বি দিয়ে আমি চর্বির পাকোড়া করছিলাম। তো কে এই চর্বির পাকোড়া খান বা পছন্দ করেন, বা অনেকেই আছে এই চর্বি দিয়ে যে পাকোড়া বানানো যায় এটাই কিন্তু জানে না। কারণ এই চর্বির পাকোড়াটা অনেক আগেকার খাবার। তো যখন অনেক ছোট ছিলাম তখন আমার দাদাকে দেখতাম গরুর পাশাপাশি একটা খাসি জবাই দিত। খাসির মাংসে কিন্তু প্রচুর পরিমাণ চর্বি থাকে। তো খাসির চর্বি দিয়ে কিন্তু পাকোড়াটা বানানো হতো। দেখা যেত যে মাংস কাটাকাটি করতো, তার আগেই কিন্তু চর্বিগুলো বাড়ির ভিতরে পাঠিয়ে দিত। এইরকমভাবে পাকোড়াগুলো বানিয়ে দিত। যেখানে মাংস কাটাকাটি করতো ওখানে প্লেট ভর্তি করে নিয়ে আসা হতো। যারা মাংস কাটাকাটি করছে তাদেরকে দেওয়া হতো, সবাই মিলে খেত আর মাংস কাটাকাটির কাজটা করতো। তো এখানে শুধু যে খাসির চর্বি দিয়েই করা যায় তা কিন্তু না, গরুর চর্বি দিয়েও কিন্তু করা যায়। ঈদে রান্না করার জন্য যে মাংসটা আনা হয়েছিল ওখানে বেশ কিছু পরিমাণ চর্বি ছিল। তো আমি এই চর্বিগুলো আলাদা করে রেখেছিলাম আর মাকে বলেছিলাম এগুলো দিয়ে আমি চর্বির বড়া বানাবো। আসলে আমরা কিন্তু আগে সবজির বড়া, ডালের বড়া এগুলোই বলে কিন্তু অভ্যস্ত ছিলাম। এখন এটার নিউ ভার্সন এসেছে পাকোড়া। তো যাই হোক, এখানে কিন্তু দুপুরে নামাজ পড়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর আমরা কিন্তু বাড়িতে গেলে বেশিরভাগ সময়ই ফ্লোরে বসেই খাই সবাই মিলে। তো বাবাকে শুধু টেবিলে দিয়েছিলাম, কারণ বাবার পায়ে একটু সমস্যা আছে, যার কারণে নিচে বসতে পারে না। বাবাকে চেয়ার টেবিলে দিয়ে বাবার পায়ের কাছ দিয়েই আমরা সবাই মিলে নিচে বসে গিয়েছিলাম। তো দুপুরের জন্য ডিমের কোরমা ছিল, কলিজা ভুনা ছিল, গরুর মাংস রান্না ছিল, সাদা পোলাও ছিল। যখন ছোট ছিলাম চাঁদ রাতে মেহেদি দিয়ে ঈদ হবে কাল, এই আনন্দে কিন্তু সারা রাত ঘুমই হতো না। কখন নতুন জামা পরবো, গোসল করব, এই চিন্তা ভাবনাতেই কিন্তু দিন কেটে যেত। আর বিয়ের পরের দিনগুলো কিন্তু অন্যরকম। এই যে ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, এটারও কিন্তু অন্যরকম একটা আনন্দ। সবাইকে রান্না করে খাওয়ানো, সবার সাথে গল্প গুজব করা, সব কাজ করা মিলেমিশে, এটার কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যখন কোনো কাজ আনন্দ নিয়ে করা হয় সে কাজে কিন্তু কখনোই বিরক্ত আসে না, খারাপ লাগা কাজ করে না। কাজগুলোকে যদি আমরা ভালোবেসে আনন্দে নিয়ে করি তাহলে দেখবেন অনেক ভালো লাগা কাজ করে। ঈদের আগের দিন থেকে ঈদের দিন পর্যন্ত, দুপুরের খাবার আগ পর্যন্ত কাজগুলোকে আমি এমনভাবে গুছিয়ে করি যাতে করে দেখা যায় বিকেলে একটু হাতে সময় থাকে, কেউ বেড়াতে আসলে তাদের সাথে গল্পগুজব করতে পারি, বা দুপুরে খাবার পরে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে গল্পগুজব করতে পারি। আসলে পরিবারের সবাই মিলে একসাথে গল্পগুজব করার সবসময় কিন্তু সময়টা হয় না, একমাত্র ঈদ ছাড়া। তো দুপুরে খাবার দাবার খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট নেব ভেবেছিলাম, কিন্তু সেটা আমার মেয়ে আর ননদের মেয়ের জন্য ওদের অত্যাচারে আর সেটা হলো না। তো ওরা বেড়াতে যাবে এর জন্য কিন্তু খুব বায়না করছিল। তো আমি বলছিলাম যে যাতে রুবামার বাবা ওদেরকে বেড়াতে নিয়ে যায়। তো আমার ননদের মেয়ে বলছিল সবাই বেড়াতে যায়, শুধু তুমিই ঘরে বসে থাকো। তো আমার আসলে বেড়াতে যেতে অতটা বেশি যে খুব বেশি ভালো লাগে সেটা কাজ করে না। আমার মনে হয় কি কাজটা শেষ করে আমি একটু রিল্যাক্স মোডে শুয়ে থাকবো, সেটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো আমার ২ ননদ আর ননদের মেয়ে আর আমার মেয়ে এরা বেড়াতে যাওয়ার জন্য খুব অস্থির হয়ে গিয়েছিল। তো ওরা আমাকে খুব করে বলছিল, দেখছিলাম এক পর্যায়ে গিয়ে ওদের মনটা খারাপ হয়ে গিয়েছে। তো ভাবলাম আমার একার জন্য এতগুলো মানুষের মন খারাপ হয়ে যাবে, সেটা তো আসলে ঠিক হবে না। তাই ঝটপট রেডি হয়ে সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম যমুনার চরে। এখানে বেড়াতে যাওয়ার পরে আমি আর রুবামার বাবা তো পুরোই অবাক হয়ে গিয়েছি। মনে হচ্ছে এখানে দ্বিতীয় কক্সবাজার। সূর্যডোবা দেখার জন্য এত পরিমাণে লোক এসেছে কি বলবো আর। এখান থেকে নাকি দাঁড়িয়ে সূর্যডোবা খুব ভালো দেখা যায়, যার জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে সানসেট পয়েন্ট। আমার ননদ আর ননদের মেয়ে বলছিল প্রতিদিনই নাকি প্রচুর পরিমাণ লোক অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে এই সূর্যডোবা শুধু দেখার জন্য। প্রচুর পরিমাণে লোক হয়েছিল এখানে, কিন্তু ফাস্টফুড, ফুচকা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছিল। তো আমি বলছিলাম ওদেরকে আগে যদি জানতাম এত লোকজন আসে তাহলে তো কিছু ফুচকা বানিয়ে নিয়ে এসে আমি এখানে বিক্রি করতাম, তাহলে বেড়ানোও হতো, আমার বিক্রি করাও হয়ে যেত। রুবামার বাবা বলছিল এখানে যে ফুচকা বিক্রি হচ্ছে, যেটা আসলে দেখতে খুবই বাজে লাগছিল, আর তুমি যদি এখানে ফুচকা নিয়ে এসে বিক্রি করতে তোমার কিন্তু খুব ভালো সেল হতো। তো যাই হোক, আজকের ব্লগটি কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।